It's time for fifth segment যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা সরাসরি চলে যাচ্ছি এই প্রশ্নে। প্রথম প্রশ্নটা রিয়াদ করেছেন, বাংলাদেশ টস জিতে বোলিং নিলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারতো কিনা। বাংলাদেশ দুই ম্যাচেই টস হেরেছে, বাংলাদেশ এই জায়গায় আনলাকি। বাংলাদেশ নাম এবারে শক্তিমত্তা অবশ্যই অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে, সেখানে দুই ম্যাচে টসে হারাটা বাংলাদেশের জন্য আসলে এখন অমঙ্গলই। টসের উপর তো কারো হাত নেই, কিন্তু বাংলাদেশ যদি আজকে আগে বোলিং করতো প্রেক্ষাপট আমি অন্তত বিশ্বাস করি ভিন্ন রকম হতো। বিশেষ করে ওই শুরুর 1 ঘন্টা বা আপনি যদি 20 ওভার ধরেন, আমার মনে হয় যে বাংলাদেশের বোলাররা হাসান তাসকিন ভয়ঙ্কর হতো। আমার কাছে মনে হয় না যে খুব একটা এর চেয়ে বেটার পজিশনে বাংলাদেশ থাকতো। বাংলাদেশ 64 রানে অল আউট হতো না, কিন্তু অস্ট্রেলিয়াকে আপনি 165 সম্ভবত 165 8 উইকেট, অস্ট্রেলিয়া 200-র কাছাকাছি রান করে ফেলতো। কারণ অস্ট্রেলিয়া প্রথম আধ ঘন্টায় আমার কাছে মনে হয় না 500 উইকেট হারাতো। একটা পার্টনারশিপ হয়ে গেলে আমার কাছে মনে হয় যে 150+ বা 200-র কাছাকাছি স্কোরটা অস্ট্রেলিয়াও করতো, তো বাংলাদেশের জন্য ইজিয়ার হতো। বাংলাদেশকে তখন আপনার ওই ধাক্কাটা সামলাতে হতো না। প্রথম 1 ঘন্টা যে ধরনের বোলিং হয়েছে স্টার্ক হ্যাজেলউডদের, সেটা সামলাতে হতো না ওই ধরনের সিচুয়েশনে কন্ডিশনে। আরেকটা ব্যাপার একটু ইম্পর্টেন্ট আবিল স্যার, আমার যেটা মনে হয় যে ওই যে মাঝখানে দেখছিলাম শরীফুলের বলে ক্যামেরন গ্রিনের একটা কঠিন ক্যাচ হাসান মাহমুদ মিস করেছেন, ওই ক্যাচটাও যদি নিতে পারতো না আমার কাছে মনে হয় না যে ওটা ক্যাচ ছিল। হ্যাঁ ক্যাচ ছিল না, মানে হি ট্রাইড, শেষে গিয়ে তিনি নিজেকে সামনে নিয়েছেন। হ্যাঁ অনেক যদি কিন্তু হিসাব তো আমরা করি, যদি ক্যাচটা হতো তাহলে 120 এর মধ্যে অল আউট হতো। মানাস লাবুশনের একটা এজ হয়েছে যেটা ফোর্থ স্লিপ করিডোর দিয়ে বেরিয়ে গেছে। স্টিভেন স্মিথের মানে ক্যামেরন গ্রিনের ওটা যদি ক্যাচ হতো তাহলে স্টিভেন স্মিথের কিন্তু একেবারে শুরুর দিকেই একটা ইনসাইড এজ হয়েছিল যেটা অফ স্ট্যাম্পের খানিকটা পাশ দিয়ে গেছে। ক্রিকেটে যদি কিন্তু থাকবেই, তবে ওই যদি কিন্তু হচ্ছে আমার কাছে মনে হয় হাসান ক্যাচ মিস করেছেন তা না। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক কথা হচ্ছে যে তিনি যদি ধরতে পারতেন, মানে সোশ্যাল মিডিয়া দেখে আপনি মনে করতে পারেন যে হি মিসড আ ক্যাচ, না কিন্তু সেটা না, একদমই কঠিন ক্যাচ ছিল। রাশেদ আহমেদ তিনি বলছেন একবার ভাবুন বাংলাদেশের বোলিং লাইন আপটা যদি ইন্ডিয়ার হতো, মানে ইন্ডিয়ার তো ব্যাটারের অভাব নাই, এই জন্য বোধ করে তিনি কমেন্টটা করছেন। কি মনে হয়? না আমার কাছে মনে হয় যে এই তুলনাটা আসলে অপ্রাসঙ্গিক, কারণ ইন্ডিয়াকে আপনি পিছিয়ে রাখতে পারবেন। ইন্ডিয়া ওয়ান অফ দ্য টপ সাইড যে কোনো ফরম্যাটে। টেস্ট ক্রিকেটেও তাদের প্রপার পেসার আছেন। বুমরা যদি ইনজুরিতেও থাকেন, দে হ্যাভ এনাফ ভ্যারাইটি ইন দেয়ার বোলিং, স্পেশালি ইন পেস, স্পেশালি ইন স্পিন ডিপার্টমেন্ট। আচ্ছা আমি ছোট করে একটা প্রশ্ন করতে চাই, এখন এই মুহূর্তে পেস বোলিং ইউনিটে বাংলাদেশে গিয়ে না ইন্ডিয়া এগিয়ে? শুধুমাত্র পেস বোলিং রিসেন্টলি বেশ কয়েকটা শোতে বলেছে, আমার কাছে বর্তমানে 3 ফরম্যাট মিলিয়ে পেস বোলিং ব্যাটারি কথা যদি বলেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে। এটার কারণ আমি এই কারণেই দিই যে ইন্ডিয়ার প্রথম 3 জন, অস্ট্রেলিয়ার প্রথম 3 জন খুব ভালো, মানে 4-5 নাম্বারকে হয়তো 19-20, তবে 4-5-6-7-8 এর কথা যদি আপনি বলেন সেই জায়গায় বাংলাদেশ অনেকখানি এগিয়ে। আচ্ছা ঠিক আছে। এরপরের কমেন্টটা নিজামি তিনি বলছেন ব্যাটিং ফ্লপ নাকি পিচ বুঝতে ভুল কোনটা, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংটা কেমন হতে পারে? এই জায়গায় ডারউইন বা ম্যাকের উইকেটগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে ড্রপ ইন হয়ে থাকে, এবং সেখানে যদি হালকা মুভমেন্ট থাকে, বাতাস বয়, যেটা সকালবেলা বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি হয়, সেক্ষেত্রে প্রথম 1 ঘন্টা ব্যাটিং করাটা আসলে খুব ডিফিকাল্ট। এখন ওই জায়গায় বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে, এবং স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডরাও আসলে তেতে ছিলেন। প্রথম টেস্টের বদলা নেওয়ার একটা বিষয়ও তাদের ছিল, সেখান থেকে তারাও খুব ভালো পারফর্ম করেছেন। আমার কাছে মনে হয় না যে আপনি শুধু বাংলাদেশি ব্যাটসম্যানদের আসলে দোষ দিতে পারেন, কারণ অস্ট্রেলিয়ানরা যে খুব ভালো খেলেছে তা না। অস্ট্রেলিয়ানরা যখন ব্যাটিংয়ে নেমেছে তখন ব্যাটিংটা অনেক ইজিয়ার হয়ে গিয়েছিল, রোদ উঠেছিল, পিচটা ফ্ল্যাট হয়েছিল, সেখান থেকেও কিন্তু বাংলাদেশ 165 রানে অস্ট্রেলিয়ার 8টা উইকেট নিয়েছে। কিছু যদি কিন্তু কথা আমরা বলছিলাম সেগুলো যদি হয়ে যেত, বাংলাদেশ হয়তো ইতিমধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারতো। তো উইকেটটাই আসলে এরকম যেখানে রান করাটা ডিফিকাল্ট, যেখানে ব্যাটসম্যানরা কখনো আসলে সেট না। পরের কমেন্টটা হিমেন বলছেন বাংলাদেশের কি সম্ভাবনা আছে এই টেস্ট জেতার, কিছু একটা অবিশ্বাস্য কি ঘটতে পারে কিনা? ওই যে সিরিজ শুরুর আগে যদি বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যানকে বলতো যে বাংলাদেশ প্রথম টেস্টটা জিতবে, আর মনে খুব বেশি মানুষ বিশ্বাসই করতে চাইতো না। সিরিজ শুরুর আগে যদি আপনি বলতেন যে বাংলাদেশ মানে 1-1 হবে, ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ যে রানই করুক অস্ট্রেলিয়া 100 রানের লিড নিয়েছে, আমরা হয়তো খুশি হতাম। তো ওই জায়গা থেকে বাংলাদেশের কনফিডেন্সটা আছে। আমার কাছে মনে হয় কালকে কতক্ষণ অস্ট্রেলিয়া ব্যাটিং করে সেটা খুব ক্রুশাল হবে। ক্যামেরন গ্রিন যদি নাথান লায়নকে স্ট্রাইক না দিয়ে নিজে স্ট্রাইক নেন এবং বেশ কিছু রান যুক্ত করে ফেলেন, লিডটাকে যদি 150-এর কাছাকাছি নিয়ে যান, ইট উইল বি ডিফিকাল্ট ফর বাংলাদেশ। কারণ মোরালের একটা বিষয় থাকে, আত্মবিশ্বাসের একটা বিষয় থাকে। আপনি মিড ইনিংস ব্রেকে যখন যাচ্ছেন বা আজকের দিন যখন শেষ করছেন, তখন বাংলাদেশ একটা কনফিডেন্স নিয়ে কিন্তু
প্যাভিলিয়নে ফিরেছে। কালকে যদি আর্লি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারে, আমার কাছে মনে হয় ব্যাটসম্যানরা বিশ্বাস করবেন যে না, আমরা এই 110টা রান বা 120টা রান যেটা অস্ট্রেলিয়া যদি লিড নিয়ে থাকে, সেটা যদি 2 উইকেটে অ্যাচিভ করতে পারি, হয়তো পসিবল 150 রানের লিড ছুড়ে দেয়া। অ্যান্ড ইউ নেভার নো। মানে প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পরও বাংলাদেশ যে একেবারে ম্যাচ থেকে আমরা যে ছিটকে আলোচনা গিয়েছে, করছি এটাই যে সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড় পাওয়া। এবং বাংলাদেশ ম্যাচ জিততে চাইলে কত রান লিড নেওয়া উচিত, মারুফ হোসেন এই কথাটা বলছেন, এটার উত্তরে আসলে এখন দিচ্ছিলাম যে কত? বাংলাদেশকে আগে অস্ট্রেলিয়াকে অল আউট করতে হবে। অস্ট্রেলিয়া যদি 150+ লিড নিয়ে নেয়, সেখানে আমার কাছে মনে হয় বাংলাদেশ 150-এর আগেও অল আউট হয়ে যেতে পারে এবং ইনিংস ব্যবধানে হারতে পারে। তবে বাংলা যদি মোমেন্টামটা ধরতে পারে, আর্লি মর্নিং মোমেন্টামটা ধরে অস্ট্রেলিয়াকে 110, 120-র মধ্যে রাখতে পারে তাদের লিডটাকে, সেক্ষেত্রে বাংলাদেশের ফাইট করার জন্য অন্তত 270, ক্লোজ টু 300 রান করতে হবে। ইফ ইউ ক্যান স্কোর ক্লোজ টু 300, টার্গেটটা যদি 160, 170, অ্যাটলিস্ট 150+ হয়, সেক্ষেত্রে বোলারদের ওই বিশ্বাসটা থাকবে যে না, এনিথিং ইজ পসিবল। শেষ কমেন্ট, ইসমাইল বলছেন বাংলাদেশের মিচেল স্টার্ককে নিয়ে কোনো প্ল্যান করেনি। প্ল্যান তো অবশ্যই করেছে, কিন্তু টেস্ট ক্রিকেটকে নিয়ে কে প্ল্যান করে না, প্ল্যান কি করবে, সেই এক্সিকিউট কয়জনই করতে পারে। মানে টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা 10 বোলারের একজন, বাহাতিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার নামের সঙ্গে। ইনফ্যাক্ট তার তো বাংলাদেশের সঙ্গে 22 বলে 5 উইকেট নিয়েছে, তার তো 15 বলে 5 উইকেট নেওয়ার ঘটনা রয়েছে উইন্ডিজের সঙ্গে। তো তাকে নিয়ে আলাদা করে প্ল্যান, অনেক বেশি প্ল্যান করে আসলে লাভ কি খুব বেশি হবে কিনা? না, আমার কাছে মনে হয় না যে স্টারকে নিয়ে প্ল্যান করে আসলে খুব বেশি লাভ হতো, কারণ স্টারকে নিয়ে প্ল্যান করেনি। এটা প্রথম টেস্ট হলে আপনি বলতে পারতেন, এটা তো সেকেন্ড টেস্ট। বাংলাদেশ তো প্রথম টেস্টে মিচেল স্টার্ককে ফেস করেছে, মিচেল স্টার্ককে খুব ভালো মতো ফেস করেছে এবং বাংলাদেশ ফার্স্ট ইনিংসে প্রায় 250 রানের লিড নিয়েছে। তো প্ল্যান না করলে তো আর ফার্স্ট টেস্টে বাংলাদেশ ওই পারফরমেন্সটা করতে পারতো না। আজকে স্টার্কের দিন ছিল, যা এরকম শরীফুলেরও আজকে দিন ছিল। অস্ট্রেলিয়ান ব্যাটারদের তো শরীফুলের এগেনস্টে প্ল্যান করেনি, সেটা আপনি বলতে পারবেন না। তো এখানে শেষ করছি আজকের দ্য ক্রিকেট শো। সপ্তাহে 3 দিন, শনি সোম বুধবার ঠিক সন্ধ্যা 6টায় আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে। দেখতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.